করতে পারবেন না। এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনোভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না। প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে আর গণতান্ত্রিক রাখতে পারবেন না। এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা, এবং সেটা সাংবিধানিকভাবে এতটাই হয়েছে যে তার আর কোনো রকম চেকস অ্যান্ড ব্যালেন্সের কোনো জায়গায় আসলে আমরা তৈরি করতে পারিনি। যেমন ধরুন, রাষ্ট্রপতি কার্যত একসময় একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে তার মাজার জিয়ারত করা ছাড়া তার আর কোনো কাজ নেই। এটা শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া হয়েছিল, আসলে তিনি সেটাও পারেন না। আসলে তিনি সেটাও পারেন না। বাংলাদেশের সংবিধান সুস্পষ্টভাবে রাষ্ট্রপতিকে দুটো কাজ করতে দিয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা, যেটা আসলে জনগণ ঠিক করেন যদি অবাধ নির্বাচন হয়। দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে আরেকটি কাজ করতে পারে। মাজার জিয়ারত করতে যাওয়ার কোনো অধিকার আসলে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। সেটার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইতে হবে তাকে। এটাকে আমি ছোট করে দেখছি না এই কারণে যে আপনি দুটো প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের অভাব কতটা সুস্পষ্ট হলে এটা বোঝা যায়। শুধু এটাই নয়, আপনি দেখুন যে সংবিধানে এমন ব্যবস্থা করা হয়েছে যে সংসদের মধ্যে 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে গোটা সংসদীয় ব্যবস্থায় ফ্লোর ক্রসিং বন্ধ করার নামে প্রত্যেকটা সংসদ সদস্যকে প্রধানমন্ত্রীর করতলগত করা হয়েছে। এটা নিয়ে গত 52-53 বছর ধরে আলোচনা হচ্ছে। 1991 সালের পর থেকে আলোচনা হচ্ছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। যে কারণে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী রিমুভালের কোনো প্রসেস নেই। ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রীর ইমপিচমেন্টের কোনো ব্যবস্থা থাকার কোনো কারণ নেই, কিন্তু তার রিমুভালেরও কোনো প্রসেস নেই। 1972 সালে সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে যারা জানেন তারা এটাও জানেন যে এই বিশেষ ব্যবস্থাটা তখন যেভাবে যুক্ত করা হয়েছে তাতে পরিবর্তিত হলেও শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা হয়েছে এবং সংসদ সদস্যদেরকে ব্যক্তির করতল করা হয়েছে। একদিকে বিচার বিভাগের স্বাধীনতাহীনতা, পার্লামেন্টকে কার্যত একদলীয় ব্যবস্থায় রূপান্তরের সব রকম পথ পদ্ধতি খোলা রাখা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা, এগুলো কোনো অবস্থাতেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয়। নির্বাচনী ব্যবস্থার দিকে আপনি যদি তাকান তাহলে তাই দেখতে পাবেন যেমন সব ব্যবস্থা করা হচ্ছে, যার ফলে এই যে তিনটি তথাকথিত নির্বাচনের প্রয়োজন হয়েছে সেটা সম্ভব হয়েছে। নির্বাচন কমিশন বলে একটি প্রতিষ্ঠান কোনো রকম দায়বদ্ধতা ছাড়াই দায়িত্ব সম্পাদন করেছে এবং তার জন্য তাদেরকে কোনোভাবেই জবাবদিহিতার মুখোমুখি করা যাচ্ছে না। আপনি যদি একইভাবে দেখেন যে জনপ্রশাসনের ক্ষেত্রেও আমরা ক্ষমতার যেই ভয়াবহ অপপ্রয়োগ দেখতে পেয়েছি, এগুলো আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীর দুর্বলতা, যেগুলো মোকাবেলা করা ছাড়া, সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। সে কারণে সংস্কারের দাবিটা উঠেছে এবং সংস্কারের দাবিটা জনগণের, সংস্কারের দাবিটা সিভিল সোসাইটি, সংস্কারের দাবিটা রাজনৈতিক দলের। ফলে এটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের কাজ এটা মনে করবার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সব বিষয়কে আমরা একমত হতে পারবো কিনা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করছি, কিন্তু এর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে নাগরিকদের। কারণ রাজনৈতিক দলগুলো আসলে নাগরিকদের একটা অংশের প্রতিনিধিত্ব করে। আমি একটা অংশের বললাম এই কারণে যে সবগুলো রাজনৈতিক দল সব মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম মনে করার কোনো কারণ নেই। তারা একটা বড় রকমের স্টেক হোল্ডার। অবশ্যই রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার, কারণ দেশ শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোই পরিচালনা করবে। কিন্তু নাগরিকদের অংশগ্রহণ ছাড়া, নাগরিকদের চাপ এবং নাগরিকদের অন্তর্ভুক্তি ছাড়া কোনো অবস্থাতেই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা যাবে না।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছি, তাদের মতামত দিচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি ভবিষ্যতে যাতে নাগরিকদের মতামত সংগ্রহ করা যায় সেই উদ্যোগও নেওয়া হবে।